আওয়ামী লীগের ছাত্রলীগের তাণ্ডব শুরু। আপনার ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম শুধু এটাই না, তাদের এক দফা এক দাবি ইউনূসের ফাঁসি চাই, এই ধরনের একটা তাণ্ডব কিন্তু রাজপথে আপনার বাংলাদেশ ছাত্রলীগের। যেই পরিস্থিতি তৈরি হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে আগামী 2-1 মাসের মধ্যে বাংলাদেশে আমরা আরো একটা অন্যরকম পরিস্থিতি দেখতে পাবো। কঠিন আলটিমেটাম, ওয়ান কাইন্ড অফ ক্যারাবেরা লাগানোর একটা সিদ্ধান্ত বিএনপির। কারণ ক্ষমতায় বসার আগেই বাংলাদেশকে নতুন বার্তা দিলেন ট্রাম্প। একদিকে লাল সংকেত, আবার অন্যদিকে আগামীকাল ডক্টর ইউনূসের সঙ্গে ট্রাম্পের বিশেষ পরিচিতি বৈঠক। সে বৈঠকে কি কোনো বড় বার্তা পেতে যাচ্ছে বাংলাদেশ? শপথের আগেই ডোনাল্ড ট্রাম্প ইউনূসের বাংলাদেশ নিয়ে এক বড় বার্তা দিলেন। ছাত্র সমন্বয়কদের চূড়ান্ত পরাজয় সম্ভবত তৃতীয়বারের মতন ঘটতে যাচ্ছে। বলছি, জুলাই ঘোষণাকে কেন্দ্র করে তাদের যে টার্গেট, সেটি সম্ভবত আমার ধারণা এখনো পর্যন্ত সেটি সফল হচ্ছে না। সার্জিস আলম বলেন, হাসনাত আব্দুল্লাহ বলেন, নাহিদ ইসলাম বলেন, এরা এক মাস হলে কি করবে? জনগণ কিন্তু এদেরকে ছেড়ে দেবে না। জনগণের আদালত কিন্তু সবসময় খোলা। কেউ না কেউ একজন তালিকা কিন্তু করতেছে, এটা প্রকাশ হবে এবং কঠিন বিচার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে কথা বলবো। বর্তমানে চলমান দেশের যে রাজনীতির পরিস্থিতি চলতেছে, তারই ধারাবাহিকতা আমরা চেষ্টা করি সবসময় আলোচিত সমালোচিত সব খবর সবার আগে আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তারই ধারাবাহিকতা আজকের ভিডিও। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই সংক্ষেপে করার ক্ষেত্রে আমি মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে ধারাবাহিকভাবে একটু দর্শক বন্ধুরা, আওয়ামী লীগের ছাত্রলীগের তাণ্ডব শুরু। আপনার ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম শুধু এটাই না, তাদের এক দফা এক দাবি ইউনূসের ফাঁসি চাই, এই ধরনের একটা তাণ্ডব কিন্তু রাজপথে আপনার বাংলাদেশ ছাত্রলীগের। আসুন একটা ভিডিও দেখাই। শুধু যে মনে করেন ছাত্রলীগ নামছে তা কিন্তু না, বাংলাদেশের প্রতিটি জেলার মানুষ আনাচে কানাচে থেকে ইউনূসের পদত্যাগের দাবিতে আপনার রিস্কাওয়ালা থেকে শুরু করে আপনার একদম হাই সোসাইটির মানুষ থেকে শুরু করে সবাই এই আন্দোলনের শরিক, এবং সবার এক দফা দাবি, ইউনূস তুই পদত্যাগ কর, বাংলাদেশের মাটি রক্ষা কর। মানে ইউনূসের পদত্যাগের দাবিতে বাংলাদেশের বর্তমান আওয়ামী লীগের তাণ্ডব রাজপথে শুরু। আসুন আপনাদের আমি আরো একটা ভিডিও দেখাই। মানুষের দায়ের হরতের মালা দিয়ে আনু শুধু শেখ হাসিনা ডাকের অপেক্ষা সাধারণ মানুষ আছি। আমরা হইলাম শেখ হাসিনা রিজার্ভ ফোর্স। শেখ হাসিনা ডাকার মাত্রে আমরা আছি, কোনো সমস্যা নাই। পাতাল রেলের কাজ চলে, কর্ণফুলি টান এলাকায় এলিভেটেড এক্সপ্রেস হয়ে আপনার পদ্মা সেতু, রূপসু ফারুক বিয়ান, আরো বড় বড় মেগা প্রকল্প, এদিক বিগো অনেক নেতা কল করে নিজেরা শেখ হাসিনা করিয়া দিয়ে গেছে। আর মেয়ে শেখ হাসিনা হইল একটা ব্র্যান্ড। কি দেখলেন তো? শুধু এটাই না ভাই, বর্তমান প্রতিটি শ্রেণীর মানুষ এই সুদখোর, মানে তিনি তো সুদখোরই, তার এনজিও কোম্পানি এটাকে তো সুদই বলে, তো আমিও বলি। তো এই সুদখোর ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষ কি কথা বলতে শুরু করেছে এবং তার পদত্যাগ দাবি জানাচ্ছে, এবং অনেকে ইউনূসের ফাঁসিও যাচ্ছে। কেন যাচ্ছে এবং এই ফাঁসির দাবিটা কারা জানাচ্ছে? যাদের নাকি আপনার আত্মীয় স্বজন হারা হয়েছে, যারা নাকি বাবা হারা হয়েছে, যারা নাকি তার স্বামী হারা হয়েছে, যারা নাকি সন্তান হারা হয়েছে, তারা এই ইউনূসের ফাঁসির দাবিতে রাজপথে ঢাকা আজকে। অন্যদিকে ছাত্রলীগের এক দফা এক দাবি, এটা হচ্ছে আপনার সমন্বয়ক, তারপর হচ্ছে উপদেষ্টা, আর বিশেষভাবে এই ডক্টর ইউনূসের পদত্যাগের দাবি। অবাক করা বিষয়, কিন্তু আপনি জানলে খুশি হবেন যে আওয়ামী লীগ এবং আপনার ছাত্রলীগ পুনরায় বাংলাদেশের রাজপথ আস্তে আস্তে দখল নিচ্ছে। যখন নাকি আপনার চারো দিক দিয়ে আপনার প্রতিটি জেলায় থেকে, প্রতিটি ডিস্ট্রিক্ট থেকে, প্রতিটি গ্রাম থেকে, প্রতিটি ইউনিয়ন থেকে যখন নাকি আওয়ামী লীগের ঠিক একই স্লোগান দিয়ে আপনার কাঁধে কাঁধ মিলিয়ে হাজার হাজার জনগণ রাজপথ দখল নিবে, তখন কিন্তু শেখ হাসিনার বাংলাদেশে আসাটা কিন্তু 100% কনফার্ম হয়ে যাবে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প তিনি শপথ নিয়ে আপনার ক্ষমতায় বসতে যাচ্ছে,
এবং সেখানে আওয়ামী লীগের জন্য একটা বড় একটা খুশি সংবাদ আসলেও আসতে পারে, এই ধরনের কিন্তু একটা গুঞ্জন কিন্তু শোনা যাচ্ছে। উল্টো দিকে ডক্টর ইউনূস পড়ছে মহাবিপদে। বাংলাদেশের গণঅভ্যুত্থানের পেছনের খেলোয়াড় ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন কূটনৈতিক শ্রীমতী বার্নি কাট। ট্রাম্পের লাল কার্ডে এবার সরে যেতে হচ্ছে আলোচিত শ্রীমতী বার্নি কাটকে। তাহলে কি ক্ষমতায় বসার আগেই বাংলাদেশকে নতুন বার্তা দিলেন ট্রাম্প? এমন গুঞ্জন উঠিয়েছেন কূটনীতিকরা। একদিকে লাল সংকেত, আবার অন্যদিকে আগামীকাল ডক্টর ইউনূসের সঙ্গে ট্রাম্পের বিশেষ পরিচিতি বৈঠক। সে বৈঠকে কি কোনো বড় বার্তা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাকি বৈঠকে ঘিরে কেবলই শুধু কৌতূহল আর বিভিন্ন রাজনৈতিক গুঞ্জন? আমেরিকা সরকারিভাবে স্বীকার না করলেও অনেকের ধারণা শ্রীমতী বার্নি কাট ঢাকায় আমেরিকার রাষ্ট্রদূত থাকার সময়ই বাংলাদেশে গণঅভ্যুত্থান ঘটিয়ে শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করার পরিকল্পনা শুরু হয়েছিল। বর্তমানে তিনি আমেরিকার বিদেশ দপ্তরের ডিরেক্টর জেনারেল। রয়টার্স জানায়, সম্প্রতি বার্নি কাট সহ আমেরিকার বিদেশ দপ্তরের গুরুত্বপূর্ণ 3 কর্তাকে ইস্তফা দিতে বলেছে ট্রাম্পের শিবির। তাদের বদলে রাজনৈতিক লোক বসানোর লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বার্নি কাটকে সরানোর এই সিদ্ধান্তকে ট্রাম্পের বার্তা হিসেবে দেখা হচ্ছে, যা বাইডেন সরকারের বাংলাদেশ নীতির সমালোচনার পরিপ্রেক্ষিতে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে জানায় রয়টার্স। এর আগে ভোটের মুখে দেওয়ালির শুভেচ্ছা বার্তায় ট্রাম্প বাংলাদেশে ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে সংখ্যালঘুদের উপরে নির্যাতনের নিন্দা করেন। এদিকে 20 জানুয়ারির দিকে তাকিয়ে গোটা বাংলাদেশ। ডোনাল্ড ট্রাম্প এই দিন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরে ওয়াশিংটনের বাংলাদেশ নীতিতে কি পরিবর্তন হবে তা নিয়ে আলোচনার শেষ নেই। এদিকে বাইডেন সরকারের বাংলাদেশ নীতির প্রধান পরিকল্পনাকারী মার্শা বার্নি কাটকে পদ ছাড়ার নির্দেশ দিয়ে ট্রাম্প বিশেষ বার্তা দিয়েছেন বলে মনে করছেন কূটনীতিকরা। যে পরিস্থিতি তৈরি হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে আগামী 2-1 মাসের মধ্যে বাংলাদেশে আমরা আরো একটা অন্যরকম পরিস্থিতি দেখতে পাবো। এমনও হতে পারে যে বিএনপির এই আলটিমেটামকে বা বিএনপির এই কর্মসূচিকে সম্ভব রাজপথে মোকাবেলার জন্য বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের ছাত্ররা মাঠে আসতে পারে, জাতীয় নাগরিক কমিটির পোলাপেন আসতে পারে। তারপর অনেকে বলার চেষ্টা করছেন, ছাত্র দলের সাথে যদি আসলে কম্প্যারিজন আমরা রাইট নাও নেই, যদি পলিটিক্যাল দলগুলোর ব্যাকআপ না থাকে, তাহলে বৈষম্য বিরোধীরা আসলে কি রাজপথে টিকবে? সরকার কার কথায় চলবে, কার কথায় হাঁটবে? আমরা মোটামুটি গত 6 মাসে একটা তো জিনিস বুঝতে পারছি যে বিএনপি যেদিকে যায়, সরকারের সিদ্ধান্তগুলো সেদিকে যাচ্ছে। দর্শক, অবশেষে নির্বাচন নিয়ে আবার কঠিন আলটিমেটাম, ওয়ান কাইন্ড অফ ক্যারাবেরা লাগানোর একটা সিদ্ধান্ত বিএনপির। কারণ তাদের বক্তব্যটা আজকে আমরা যেটা দেখলাম, কারা কারা সপক্ষে কারা বিপক্ষে জানাবেন। সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন নিয়ে কোন রকম টাল বাহানা আর করা যাবে না। আর এরকম টাল বাহানা করা হচ্ছে সংস্কারের দোহাই দিয়ে। হোয়াট ইজ দ্য মিনিং অফ সংস্কারের দোহাই দিয়ে? মানে নির্বাচন পিছনে নিতে চাচ্ছে, এখন একটা উসিলা দরকার, উসিলাটা হচ্ছে সংস্কার। এমনটাই অভিযোগ করেছেন মহাসচিব, দ্য কুলেস্ট পারসন বিএনপির মধ্যে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলছেন যে এই যে সংস্কার, এটা তো নির্বাচিত একটা সরকার ছাড়া এই সংস্কারের বৈধতা হয় না, আর এই সংস্কারের শক্তিও পায় না। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে তিনি বলছেন, সংস্কার নিয়ে গেল 2 বছর আগেই বিএনপি 31 দফা দিয়ে দিয়েছে। তাই খোরা যুক্তি চলবে না যে সংস্কার আগে তারপরে নির্বাচন। এখন সংস্কার আগে তারপরে নির্বাচন, এই কথাটা কাদের? সমন্বয়কদের। বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের হাসনাত থেকে শুরু করে, সার্জিস থেকে শুরু করে জাতীয় নাগরিক কমিটি, আরো যে সংগঠনগুলো আছে, তাদের বক্তব্য যে আগে সংস্কার পরে নির্বাচন। তো বিএনপি বলছে যে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো করতে রাজনৈতিক সরকার অপরিহার্য। দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না, আবারও দুর্নীতি শুরু হয়ে গেছে। প্রশাসনে যে আমলারা আছে তারা আবার আগের মতনই শুরু করে দিয়েছেন। সরকারকে বলছেন যে আপনারা সেদিকে নজর দিন। যত দ্রুত নির্বাচন হবে, অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকট মোকাবেলা করা সম্ভব হবে। আর তার বক্তব্য হচ্ছে যে তারেক রহমান তিনিও আপনার নির্বাচন এবং গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দেওয়ার কথা বলছেন। এখন আমরা সরকারের পক্ষ থেকে দেখছি যে 2টা টাইম ফিক্সড করেছে। আজকে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা তিনি বলছিলেন যে এই বছরের শেষেই নির্বাচন। ডক্টর ইউনূসও বলছিলেন এই বছরের শেষেই নির্বাচন অথবা আগামী বছর। আমরা আসিফ নজরুল স্যার বলছেন যে একটু সময় টময় দিকে যেদিক হইতে পারে সংস্কারের প্রয়োজনে। গেল বছর আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কিন্তু বলছিলেন যে 18 মাসের মাথায় নির্বাচন হবে। দ্যাট মিনস সবকিছু মিলে আমরা যে টাইম টেবিলটা বলতে পারি এটা আগামী ডিসেম্বর। বাট বিএনপি রাইট নাম বলছে ডিসেম্বর বুঝি না, আমাদেরকে জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন দিতে হবে। সমন্বয়ক হাসনাত বলছে, সাজিদ বলছে, এটা তো কোনো রকমের সম্ভব না, অবাস্তব। এত রক্ত কি শুধু একটা নির্বাচনের জন্য হয়েছে? দেশের আগে সংস্কার জরুরি। তো যে সংস্কার বনাম নির্বাচন খেলা শুরু হয়েছে বিএনপি বনাম বাকিদের সাথে, এটা একটা সাংঘর্ষিক পর্যায়ে যাবে আমার ধারণা। হয়তো আবার এখানে রাজপথ আমরা রক্তাক্ত দেখতে পারি, আবার ব্যতিক্রমও দেখতে পারি যে সরকার হুট করে নির্বাচন দিতে পারে। এরকম ইঙ্গিত কিন্তু ইউনূস দিয়ে রাখছেন যে রাজনৈতিক দলগুলো যদি মনে করে বেশি সংস্কার দরকার নাই, তাহলে করে ইলেকশন দিয়ে দেবো। কি ঘটতে যাচ্ছে নির্বাচন নিয়ে? আপনি কি মনে করেন সংস্কার কতদিন হওয়া জরুরি অথবা কত বছর? নির্বাচন কবে হওয়া বাঞ্ছনীয়? ছাত্র সমন্বয়কদের চূড়ান্ত পরাজয় সম্ভবত 3য়বারের মতন ঘটতে যাচ্ছে। বলছি, জুলাই ঘোষণাকে কেন্দ্র করে তাদের যে টার্গেট সেটি সম্ভবত, আমার ধারণা এখনো পর্যন্ত সেটি সফল হচ্ছে না। এবং তারা যে একের পর এক পরাজয় বরণ করছে, এগুলোর কারণ কি? কেন তাদেরকে এই অবস্থানে আসতে হচ্ছে এবং তারা কি পরিকল্পনা করতে পারে তাদের সেফ এক্সিটের জন্য, কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব।
তাদের প্রথম পর্যায়ে আমরা দেখেছি যেভাবে মব ক্রিয়েট করে রাষ্ট্রপতির অপসারণ চেয়েছিল, সেখানে তারা ব্যর্থ হয়েছে। তারা সংবিধান ছুঁড়ে ফেলতে চেয়েছিল, কবর রচনা করতে চেয়েছিল, পারেনি, পারার কথা নয়। এবং সর্বশেষ সেখান থেকে খানিকটা নমনীয়তা অবলম্বন করে তারা জুলাই ঘোষণাপত্র জারির জন্য রাষ্ট্রপতি আমাদের প্রধান উপদেষ্টাকে চাপ প্রয়োগ করছিল। এবং যেটি প্রধান উপদেষ্টার মুখ থেকে বেরিয়ে এসেছে, গত 16ই জানুয়ারি যখন সর্বদলীয় বৈঠকের নামে বিএনপি সহ কয়েকটি দলের সঙ্গে বৈঠক হলো, বিএনপি যেতে বাধ্য হয়েছিল প্রধান উপদেষ্টাকে শুধুমাত্র সম্মান প্রদর্শনের জন্য, নচেত তারাও যেত না। যাও, সেই বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছিলেন যে আমার কাছে ছাত্র সমন্বয়করা এসেছিল, তারা একটা দাবি নিয়ে এসেছিল, ঘোষণাপত্র জারি করতে হবে, নতুন ঘোষণাপত্র জুলাই আগস্ট অভ্যুত্থানকে কেন্দ্র করে। কিন্তু তিনি রাজি হননি। তিনি বলে দিয়েছেন না, এই গণঅভ্যুত্থানের সঙ্গে যারা স্টেক হোল্ডার রয়েছে, অন্যান্য রাজনৈতিক দল রয়েছে, তাদের সঙ্গে আলোচনা করে এই ঘোষণাপত্র উপস্থাপন করা হবে জাতির সামনে। এবং সেটি এক পর্যায়ে কি অবস্থা রয়েছে আমরা জানি। তারা তো একা এই গণঅভ্যুত্থানের নায়ক নয়। 15.5 বছর 16 বছর বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল যারা বিরোধী দলে ছিল, তারা নানান প্রকারের অত্যাচার নির্যাতন সহ্য করে একটা পর্যায়ে এসে এই আন্দোলন চূড়ান্ত রূপে এসেছে। ছাত্ররা সামনে সারিতে ছিল, অবশ্যই তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। তাই বলে তো একক কৃতিত্ব নিতে পারে না। এবং আমি একটা স্পর্শকাতর বিষয় একটা উদাহরণ দিতে চাই। তারা যে 71-এর উপরে 24 স্থান দিতে চায়। আচ্ছা, তর্কের খাতিরে ধরলাম, যদিও এইটি আমাকে আমার জায়গা থেকে মেলানোটা খুবই নিম্ন রুচির কাজ মনে হচ্ছে, তারপরে যদি তর্কের খাতিরে বলি, ধরে নিলাম যে 71-এর সমপর্যায়ে তারা নিয়ে গেছে। পার্থক্যটা খুবই বোঝা যায় যে 71-এর সাথে তাদের ব্যবধানটা কোথায়। 71-এর রণাঙ্গনে যারা বীর যোদ্ধা, যারা বেঁচে ছিলেন, তারা তো কখনো দাবি করেননি তাদেরকে বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর প্রতীক এই খেতাবগুলো দিতে হবে, তাদেরকে মুক্তিযোদ্ধা খেতাব দিতে হবে, তারা তাদের স্বীকৃতি চাই, এমন হয়তো বলা হয়নি কখনো, তারা দাবি করেনি। এখনো পর্যন্ত অনেক মুক্তিযোদ্ধা রয়েছেন যারা তাদের সার্টিফিকেটটা নিয়ে প্রয়োজন মনে করেনি। কিন্তু এই যে নিজেদেরকে মুক্তিযোদ্ধা বলে দাবি করছে 24-এর যোদ্ধা, এত নিম্নরুচির এই মানুষগুলো, তাদের অবদানকে আমরা অস্বীকার করতে চাই না। কিন্তু যারা নিজেদেরকে অপমানিত করছেন, জোর করে তাদের স্বীকৃতি আদায় করতে হচ্ছে। কেন জোর করে স্বীকৃতি আদায় করতে হচ্ছে? 71-এর মুক্তিযোদ্ধাদের মতন তারাও ভাতাপ্রাপ্ত হবেন, এরকম একটি দপ্তর খোলা হয়েছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। এই বিষয়ে কথা বলেছি, কতটা ধৃষ্টতা দেখাচ্ছে এরা। এখানে হচ্ছে কথা, ইতিহাস তার আপন গতিতে চলবে। 71-এর মুক্তিযোদ্ধাদের অবদান ইতিহাসের পাতাতে উঠে এসেছে, কেউ জোর করে লিখে নেয়নি, ইতিহাস রচিত হয়েছে। এটা নতুন ইতিহাস নির্মাণ করতে চাই ঘোষণা দিয়ে, তারা স্পষ্ট বলেছে আমরা নতুন ইতিহাস নির্মাণ করবো। ইতিহাস কখনো তো লেখা যায় না নিজের জায়গা থেকে, ইতিহাস অটোমেটিক্যালি রচিত হয়। এবং সেই 71-এর ইতিহাস অনাদিকাল ধরে সব মহিমায় লিখিত হবে। কিন্তু 24-এর এই যে যোদ্ধারা, তারা যা করছে, এইগুলো সময়ের অগহ্বরে হারিয়ে যাবে, এটুকু আমরা নিশ্চিত, যদি তাদের প্রক্রিয়াটা এরকম একটা জায়গার মধ্যে দিয়ে যায়। এখন সমন্বয়কের বিরুদ্ধে তো অনেক ধরনের অভিযোগ উঠেছে, চাঁদাবাজির অভিযোগ উঠেছে, মানুষের মুখে মুখে এখন চাঁদাবাজির অভিযোগ, মানুষের কাছে তারা আতঙ্কে পরিণত হয়েছে। তারা যার তার চাকরি খেয়ে ফেলার হুমকি দিচ্ছে, চাকরি খাচ্ছেও বটে। হাসনাত আব্দুল্লাহর মতো মানুষ টেলিভিশনে কর্ণধারদের কাছে গিয়ে অমকের চাকরি খেতে হবে লিস্ট ধরিয়ে দেওয়া হয়, আর তারা বাধ্য হয় সেই মানুষগুলোর চাকরি খেয়ে ফেলতে। ফ্যাসিবাদের পক্ষে কেউ কথা বললে তার হাত ভেঙে ফেলা হবে। প্রশ্ন হচ্ছে, বড় ফ্যাসিবাদ কারা, অথবা সত্যিকারের ফ্যাসিবাদ আসলে কারা? ফ্যাসিবাদ বলতে তো আওয়ামী লীগকে বোঝানো হয়েছে। এখন তো আওয়ামী লীগ তাদের টার্গেট, রাজনৈতিক পুঁজি থাকতে হবে। তো আওয়ামী লীগ যে কোটি কোটি মানুষ করে, সবাই তো আর ফ্যাসিবাদী তার পরিচয় দেয়নি, সবাই দুর্নীতি করেনি। তাহলে তারা কি করতে চাইছে আসলে? এই মুহূর্তে মানুষের ভেতর তাদের যে অবস্থান, তাদের যে কোনো অনুষ্ঠানে কি পরিমাণ ছাত্ররা জড়ো হতো আমরা জানি না। এখন কোথায় তাদের সমর্থনকারীরা? এইদেরকে তো আমরাই সমর্থন দিয়েছিলাম, কিন্তু এখন কেন আমরা তাদের বিরুদ্ধে কথা বলছি? তারা নতুন রাজনৈতিক দল করতে চাচ্ছে, এটাও সবাই জানে, কিংস পার্টি হয়ে আসছে। আসুক, তাতে কোনো সমস্যা নেই। অনেকবার সবাই বলছে, বারবার বলছে, কিন্তু যে প্রক্রিয়া আসছে সেটি তাদের পতন আরো ত্বরান্বিত করবে, স্পষ্ট করে বলে দেওয়া যায়। তাহলে কেন এই দল করছে? তাদের মধ্যে একটা ধারণা হয়েছে, যদি আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে তাহলে তারা বাঁচতে পারবে না। আওয়ামী লীগ এই মুহূর্তে ক্ষমতায় আসার সম্ভাবনা কতটুকু রয়েছে আমরা সবাই জানি। তারপরে তারা সেই রবটি তুলেছে, সেই আওয়াজটি তুলেছে। আরেকটি কারণে তারা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে, যদি বরাবরই বলে আসা হচ্ছে, লোভ পেয়ে বসেছে তাদের। এইভাবে এত কিছুর মধ্য দিয়ে কোনো রাজনৈতিক দল মানুষের সেন্টিমেন্ট স্পর্শ করতে পারেনি, কখন না। ইতিহাস কখনোই বলে না, শুধু বাংলাদেশের ইতিহাস না, বিশ্বের কোনো ইতিহাসে এমনটা দেখা যায়নি কখনো। তাহলে তারা কি করবে? আমার পক্ষ থেকে, আমার ক্ষুদ্র অবস্থান থেকে তাদের উদ্দেশ্যে বলতে চাই, কিছু না। তারা রাজনৈতিক দল নিয়ে আসুক, স্বাভাবিক প্রক্রিয়া আসুক, রাজনীতি করতে চাইলে করুক, তারা থাকবে। যদি তর্কের খাতিরে ধরেও নি যে এই ইলেকশনে আওয়ামী লীগ আসবে, তাদের জীবনে নিরাপত্তাহীনতার সৃষ্টি হবে বা তারা নিরাপত্তাহীনতা ভোগবে, আমার মনে হয় এতটা সহজ না। এবং
তাদেরকে আরেকটা জিনিস বন্ধ করতে হবে, আমাদের একাত্তর নিয়ে, আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে, আমাদের মানচিত্র, আমাদের জাতীয় সঙ্গীত, এইগুলোকে নিয়ে খেলা বন্ধ করতে হবে। এগুলো করুক, স্বাভাবিক প্রক্রিয়ায় তাদের সব ধরনের কর্মকাণ্ড পরিচালনা করুক, তারা মানুষের মাঝে কিছুটা হলেও অবস্থান নিতে পারবে। এছাড়া তাদের কোনো সেফ এক্সিট ঘটানো সম্ভব নয়, স্পষ্ট করে বলছি। মানুষের কাছ থেকে তারা দূরে সরে যাবে, মানুষের কাছ থেকে তারা খুব দ্রুত প্রত্যাখ্যিত হবে সবার কাছ থেকে। এখনই তো জনসমর্থন তলানিতে গিয়ে পৌঁছেছে পারের প্রতি। আমরা নুরুল হক নুরুকে দেখে নিয়ে এই একই ধরনের কোটা বিরোধী আন্দোলনের মধ্যে থেকে তার জন্ম। তিনিও তো একটা রাজনৈতিক দল করেছেন, তারও একটি অপার সম্ভাবনা ছিল, কিন্তু একটু বেশি বুঝে গিয়েছিলেন নুরুল হক নুরু, যার কারণে তার যে সম্ভাবনা ছিল সেখান থেকে অনেকটা ছিটকে পড়েছে। তারপরে একটা দল তার টিকে আছে, তিনি নিজে এবং তার সেক্রেটারি নিজে হয়তো কি নিশ্চিতভাবে বিএনপির পক্ষ থেকে ছাড় পেয়েছে আসন ভাগাভাগিতে, তারা দুজনেই হয়তো এমপি হবে। নুরুল হক নুরুর একটা অবস্থান আছে, কিন্তু এই কোটা বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে এই যে ছাত্র সমন্বয়। তো প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই, কিন্তু আপনাদের অবশ্যই বিষয়টা নিয়ে আপনার মতামত কমেন্টে জানাবেন। কারা পরবর্তীতে অর্থাৎ ডক্টর ইউনূস রাষ্ট্র চালাচ্ছেন সেটাকে আপনারা কতটুকু সমর্থন করেন, এটা নিয়ে আপনারা মতামত দ্রুত জানাতে পারেন কমেন্ট সেকশনে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। শেখ হাসিনা ও জয়ের ডলার পাচারের অভিযোগ অনেকটাই সত্য বলছেন দুদক চেয়ারম্যান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে $300 মিলিয়ন পাচারের অভিযোগ অনেকটাই সত্য, একথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশনের দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। বলেছেন, তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। রোববার 22 সেপ্টেম্বর বিকেলে প্রথম গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান এসব কথা বলেন। সাংবাদিকদের সাথে মতবিনিময়ে দুদক চেয়ারম্যান বলেন, এ সময় দুদকের বিরুদ্ধে নানান অভিযোগ যৌক্তিক জানিয়ে প্রভাব মুক্তভাবে স্বচ্ছ তদন্ত করার প্রতিশ্রুতি দেন দুদক চেয়ারম্যান। টানা 15 বছর ক্ষমতাকে কুক্ষিগত করে দেশকে দুর্নীতির এক স্বর্গরাজ্য গড়ে তুলেছিলেন আওয়ামী লীগ সরকার। দলের প্রভাব কাটিয়ে বিভিন্ন প্রকল্প বাগিয়ে নিয়ে দুর্নীতি আর টাকা পাচারের প্রতিযোগিতায় নেমেছিল আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে হাইকমান্ড পর্যন্ত। গণ অভ্যুত্থানে সাবেক শেখ হাসিনার পতনের পর তাদের দুর্নীতি ফিরিস্তি বের হচ্ছে প্রতিদিনই। তাদের দুর্নীতির এই মহাযজ্ঞে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ও পিছিয়ে নেই। দেশ থেকে $300 মিলিয়ন যুক্তরাষ্ট্রে পাচার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করেছে দুদক। সবাই সাংবাদিকদের এই সংস্থার নানান অনিয়ম সংস্থাকে কুক্ষিগত করা ও কর্মকর্তাদের দুর্নীতির বিষয়টি সামনে এনে নতুন কমিশনের অবস্থান জানতে চাইলে কমিশনাররা বলেন, কারো ভয়ভীতি দুদকের তদন্ত প্রভাবিত করতে পারবে না বলে জানান কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অব হাফিজ আহমেদ ফরিদু, কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর। দর্শক, বিস্তারিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।